আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বধন গল্পের 41 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সকালের নাস্তা শ্বশুরের সাথে মিলে খেয়ে এসে রুমে বসে আছে রায়ান। সকালে সেই যে বউয়ের সাথে হেঁটে এলো, তারপর থেকে আর নিশাতের দেখা নেই। খেতে গিয়ে মুখখানা একটু দেখেছে, কিন্তু এখন আর রুমে আসছে না। এতে রায়ান ভীষণ বিরক্ত। তাছাড়া বাড়ি ফিরতে হবে, কিন্তু এই মেয়ের কি সে হদিশ আছে? কাল অমন করে ছুটি না নিয়ে এখানে চলে এলো। মেডিকেল থেকে ফোনের মাধ্যমে ছুটি নিয়েছে, কিন্তু তাকে হাসপাতালে তো যেতে হবে। এসব কি বউ বুঝছে না? ডাকতেও পারছে না মেয়েটাকে। এত কি কাজ করছে যে স্বামীর কাছে আসার একটু সময় হয় না? ভেবে আরো বিরক্ত হলো রায়ান। আর কিছু সময় অপেক্ষা করলো। তার অপেক্ষার অবসান ঘটিয়ে নিশাতের আগমন ঘটলো রুমে। নিশাতকে দেখতে পেয়েই বলল, কি করছিলে বাইরে? এত যে স্বামীর কাছে আসার সময় হয় না? স্বামীর গম্ভীর স্বরের প্রশ্ন শুনে তার পানে একবার তাকালো নিশাত। ছোট করে বলল, তেমন কিছু করিনি, আম্মুর কাছে ছিলাম একটু। আপনি কি রেগে গেছেন? আসলে অনেকদিন পর এসেছি তো, তাই আর কি। রায়ান বুঝলো তার স্বর একটু বেশি গম্ভীর হয়ে গিয়েছিল। হয়তো মেয়েটার ভালো লাগেনি। স্বরটাকে শান্ত করে জবাব দিল, না রাগ করিনি, অনেকক্ষণ থেকে দেখি না তাই জিজ্ঞেস করলাম। নিশাত বলল, আচ্ছা বলে হেঁটে গিয়ে নিজের আনা ব্যাগ থেকে নিজের পোশাক বের করতে উদ্যত হলো। রায়ান সেদিকে তাকালো। এখন নিশ্চয় বাড়ি ফেরার কথা বললে মেয়েটা কষ্ট পাবে, রাজি হবে না, কিন্তু তাদের ফিরতে তো হবেই। ভেবেই পুনরায় শান্ত স্বরে ডেকে উঠলো, নিশাত। নিশাত নিজের কাজ অব্যাহত রেখে ছোট করে সাড়া দিল, রায়ান বলল, আমাদের বাড়ি ফিরতে হবে, দ্রুত তৈরি হয়ে নাও। রায়ানের বলা বাক্য শুনতে নিশাতের হাত থেমে গেল। চলে যাওয়ার কথা বলছে কেন লোকটা, তাও এখনই? তাছাড়া সে কেন যাবে? সে তো দুদিন থাকবে বলে এসেছে। পুনরায় কাজে মন দিয়ে বলল, আমি কেন যাব? আমি কোথাও যাব না, কিছুদিন থাকবো এখানে। নিশাত যে যেতে চাইবে না তা জানতো, তাই বলে এখানে কিছুদিন থাকতে চায়। কিন্তু সে বউ রেখে যাবে নাকি? সে যাবে মানে বউকেও যেতে হবে। রেখে যেতেও মোটেও রাজি নয় সে। ভেবে স্বর একটু উচ্চ করে বলে উঠলো, নো ওয়ে, এত কষ্ট করে এখানে এসেছি আমি কি তোমাকে রেখে যাবো বলে? নিশাত বুঝলো না রায়ান আশ্চর্য হয়ে কথাটা বললো নাকি রেগে গিয়ে, কিন্তু সে নিজে একটু রেগে গেল তাকে রেখে যাবে না শুনে। তাই তীক্ষ্ণ কণ্ঠে বলল, তো আমি কি বলেছিলাম যে আমাকে নিতে আসুন, কেন এসেছেন? প্রশ্ন শুনে কি জবাব দেবে বুঝলো না রায়ান। পরক্ষণে কিছু ভেবে এদিক সেদিক তাকিয়ে বলে উঠলো, কারণ বউ ছাড়া অনেক রজনী একা একা পার করেছি, কিন্তু এখন বউকে ছেড়ে আর একটা রাতও অতিবাহিত করতে আমার পক্ষে সম্ভব নয়। এমন বাক্য শ্রবণ করে নিশাতের ভ্রু কুঁচকে এলো। তীক্ষ্ণ চোখে তাকালো স্বামীর পানে। এক রাতে তাকে একটু কাছে পেয়ে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না হলে এসব কি ধরনের কথা? নিশাত তীক্ষ্ণতা বলে অবাকের স্বরে বলল, এটা একটু বেশি বেশি হয়ে গেল না ডাক্তার বাবু? আদিক্ষেতা। প্রশ্ন শুনে শেষ কথাটা ঠেস মেরে বলে উঠলো। বউয়ের ঠেস মারা কথা শুনে রায়ান বউয়ের পানে ভ্রু কুঁচকে তাকিয়ে নির্বিঘ্নে আওড়ালো, শোনো চড়ুই পাখি, যারা মধু কখনো টেস্ট করে না তাদের শুধু টেস্ট করারও ইচ্ছে জাগে, কিন্তু যারা একবার মধুর স্বাদ গ্রহণ করে ফেলে তারা বারংবার সেই স্বাদ আস্বাদন করতে চায়। আর তুমি আমার কাছে ঠিক সেই মধুর মতো। তাই আদিক্ষেতা বলো আর যাই বলো, দ্রুত আমার সাথে বাড়ি ফিরে চলো। বলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এমন লজিক শুনে নিশাতের মুখ হা হয়ে এলো। অবাকের তাড়নায় মুখ ফসকিয়ে বলে উঠলো, তো আপনি কি মধু কখনো পান করেছেন, নাকি যে আবার পান করার ইচ্ছা হবে? প্রশ্ন শেষ হতে নিশাতের যেন হুঁশ ফিরল। বুঝলো রায়ান আসলে কি বুঝিয়েছিল, আর সে অবাকের তাড়নায় ভুলে প্রশ্ন করে ফেলেছে। তবে কিছুটা ঠিকও আছে। তেমন কিছু ঘটেছে নাকি তাদের মধ্যে যে এই লোক এমন উদাহরণ দিচ্ছে? শুধুমাত্র একটা রাত কাছাকাছি পার করেছে তারা, এতেই এই? নিশাতের প্রশ্ন শুনে রায়ান ঘাড় বাঁকিয়ে তাকালো। বাঁকা হেসে দুপা হেঁটে গিয়ে বউয়ের কাছে ঘেসে দাঁড়ালো। নিশাত ওই হাসি দেখেই বুঝলো এই লোক আবারও কোনো নির্লজ্জ বাক্য আওড়াবে, তাই সেখান থেকে চলে যেতে চাইলো। রায়ানও তা বুঝতে পেরে বউকে নিজের বাহুবন্ধনে আটকে নিল। হালকা ঝুঁকে নিশাতের মুখপানে কেমন করে তাকালো। বউকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিশাতের কানের লতিতে ঠোঁট স্পর্শ করে শীতল কণ্ঠে উচ্চারণ করলো, সেই বৃষ্টি রাতে আর কাল রাতে কোনো মতো একটু টেস্ট করেছিলাম, ফলস্বরূপ আমার লোভ বেড়ে গেছে। এখন যাতে পুরোটা টেস্ট করতে পারি তার জন্য সাথে যেতে বলেছি পাখি। এমন উপায়ে এমন এক নির্লজ্জ বাক্য শুনে নিশাতের দেহখানা দুলে উঠলো। লজ্জায় আনত হলো কায়া। লজ্জা থাকতে মুখ উঁচিয়ে রাগত স্বরে বলে উঠলো, একদিন আমি আপনার মুখ ভেঙে দেবো ডাক্তার বাবু। রায়ান যেন বইয়ের ধমকিতে ভয় পেয়ে গেল। এমন মুখ বানিয়ে কিছুটা অসহায় আর কিছুটা ব্যঙ্গাত্মকের স্বরে বলল, মুখ ভাঙলে আমি মধু পান করবো কিভাবে পাখি? আর আমি পান না করলে তো তোমার মধু সব উপচে উপচে পড়বে। নিজের কথা ভেবে হলেও আমার উপর দয়া একটু করো চড়ুই পাখি। নিশাত এবার সত্যি সত্যি রেগে গেল। এসব কথা উচ্চারণ করে কি করে এই গম্ভীর লোকটা? রেগে চিৎকার করে উঠলো, অসভ্য লোক, চুপ করুন। বউ রেগেছে বুঝতে পেরে রায়ান স্বর স্বাভাবিক করে বলল, ঠিক আছে চুপ করলাম, কিন্তু সত্যিই বাড়ি ফিরতে হবে, কোনো এক্সকিউজ শুনতে চাই না, দ্রুত তৈরি হও। নিশাত তখন রায়ানের বাহুবন্ধনে আবদ্ধ। লোকটা তাকে রেখে যাবে না বুঝতে পেরে ফুপিয়ে উঠলো। কাল সন্ধ্যায় এসেছে, আর বাবা মায়ের সাথে একটা দিনও থাকতে পারবে না। কষ্টে ফুপানোর মাত্রা বাড়িয়ে দিয়ে নিজেকে স্বামীর থেকে ছাড়ানো ব্যস্ত হয়ে বলল, ছাড়ুন আমাকে, আব্বুর থেকে আমি অনুমতি নিয়ে এসেছি,
আমি কোথাও যাব না আজ, দূরে যান আমার থেকে আপনি। বউকে কাঁদতে দেখে রায়ান হতাশার শ্বাস ফেললো। শক্ত করে ধরে রেখে বোঝানোর স্বরে বলল, কেন বুঝতে পারছো না, আমার যাওয়া খুব জরুরি, আর আমি তোমাকে ছাড়া যাব না, কদিন পরে না হয় আবার আসবো, পড়াশোনাও তো আছে তোমার, বুঝো প্লিজ। কান্নাও যেন তাকে আজ এখানে রেখে যেতে সক্ষম হবে না তা বুঝলো। কান্না থামালো, কিন্তু ফুফানো বন্ধ হলো না। অভিমানে শান্ত হয়ে গেল, স্বামীর পানে তাকালো না। রায়ান বুঝতে পেরে হতাশ হলো, মেয়ে মানুষের এত অভিমান আসে কোথা থেকে। এখন না ফিরলেও বিকেলে তো ফিরতেই হবে, আর যাই হোক বউ রেখে সে যাবেই না। অন্য উপায় ভেবে আকস্মাৎ বলল, তোমাকে ভালো একটা অফার দিতে পারি, কিন্তু বিনিময়ে বিকেলে আমার সাথে বাড়ি ফিরতে হবে। অফারের কথা শুনে উৎসুক হয়ে তাকালো স্বামীর পানে, কিন্তু প্রশ্ন করলো না। রায়ান বুঝতে পেরে নিজেই বলল, নিজের ননদের সাথে দেখা করতে যাবে পাখি, অর্থী আপুর সাথে দেখা করতে নিয়ে যাবে? সত্যি? ফিরে তো এই লোকের সাথে যেতেই হবে। কিন্তু অফারটা খারাপ নয়, আপুকে একবার দেখেই যাওয়া যাক। ভেবেই মন পুলকিত হলো, এক নিমিষে অভিমান ভুলে গেল। স্বাভাবিক স্বরে বলল, সত্যি? সত্যি নিয়ে যাবেন তো? রায়ান মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে বলে উঠল, কিন্তু আমার সাথে বাড়ি ফিরতে হবে, অভিমান করা যাবে না, মনে থাকবে? মেনে নিল নিশাত, কথা বাড়ালো না। বউকে শান্ত হতে দেখে ছেড়ে দিল রায়ান। ছাড়া পেতে নিশাত নিজের পোশাক নিয়ে বেরিয়ে পড়লো, হয়তো গোসল করবে। সেদিকে তাকিয়ে রায়ান বড় একটা শ্বাস টেনে নিয়ে ধপ করে বিছানায় গিয়ে বসে পড়লো। মন যেন বলে উঠল, বউ সামলানো এত কঠিন কেন? তার মতো গম্ভীর মানুষকেও হাজারটা কথা বলিয়ে ছাড়ছে এই মেয়ে। একটু আদর কি দেখিয়েছে, এখন কথায় কথায় কেঁদে উঠে তাকে দুর্বল করার পায়তারা করে যাচ্ছে। আর কি কি করতে হবে কে জানে। এই বোধহয় শুরু হলো তার বিবাহিত জীবন। আর এদিকে আজ নির্ভর ফিরে যাবে। সে যে শুক্রবার রাতে বিয়ে করে বাড়ি চলে এলো, আর তো এখনো যায়নি। কাল ফিরতো, কিন্তু নববিবাহিতা বধূর কথা ভেবে একটা দিন বেশি থেকে গেল। কিন্তু আর থাকা যে সম্ভব নয়। বাড়িতে আসার পর ফোন করে টিউশন থেকে ছুটি নিয়েছিল, কিন্তু কতদিন আর এভাবে ছুটি কাটাবে? থাকলে যে আর টিউশন থাকবে না। তার মা দুপুরে স্কুল থেকে ফিরলেই চলে যাবে। এখন বসে আছে মেয়েটার পাশে ঘরের ভেতর। সকালে খেয়ে মা স্কুলে গিয়েছে, আর তার বউ তাকে নিয়ে বসেছে। তার মা নাকি কিছু গয়না দিয়েছে, সেসবই দেখাচ্ছে। এক জোড়া স্বর্ণের কানের দুল, একটা নাক ফুল, সোনার দুটো মোটা চুড়ি, একটা মালাও আছে। শাশুড়ি থেকে এই সামান্য উপহার পেয়েও মেয়েটা কি খুশি। অথচ বিয়ের পর নিজের স্বামী যে এখনো কিছু দিতে পারেনি, সেদিকে মেয়ের খেয়ালই নেই। অর্থী বিছানায় আড়াআড়ি হয়ে শুয়ে ওসব দেখাচ্ছে, আর নির্ভার বউয়ের সোজাসুজি ফ্লোরের উপর বসে আছে। বিছানার উপর দুটো ভাঁজ করা হাতের উপর থুতনি থেকে গয়না কম বউয়ের দিকে তাকিয়ে আছে বেশি। অর্থী তা বুঝতে পেরেও কিছু বলল না। কিছুক্ষণ পর নির্ভরই বলে উঠল, তোমার স্বামীর তো এখনো সামর্থ্য নেই তোমাকে শহরে নিয়ে রাখার, তোমার পড়াশোনার কি হবে ভেবে দেখেছ? অর্থী এক পলক স্বামীর পানে তাকিয়ে হাসি মুখে বলল, কি আর হবে, ভাইয়া তো বলেছিল শেঠদের সাথে কথা বলে ম্যানেজ করে দিবে, যাতে আমি পরীক্ষার সময় গিয়ে শুধু পরীক্ষাটা দিতে পারি, আর যদি না পারি তাতেও সমস্যা, আপনি বললে আমি পড়াশোনাও ছেড়ে দিব। মেয়েটা হেসে হেসে জবাব দিলেই বুঝি নির্ভর তার কষ্টটা বুঝতে পারবে না। দুজনের মুখমণ্ডল কাছাকাছি হয় নির্ভর একটা হাত অর্থের গালের উপর রাখলো, ব্যর্থ কণ্ঠে বলল, আমার জন্য আর কি কি বিসর্জন দিবে অর্থী? অর্থী নিজের একটা হাত গালে রাখা স্বামীর হাতের উপর রাখলো, স্বামীর চোখে চোখে রেখে সেই হাসি বদনে প্রত্যুত্তর করলো, বিসর্জন আর কই দিলাম কিছু, আর যদি কিছু দিয়েও থাকি বাইরের কোনো ছেলের জন্য তো দেয়নি, দিলে নিজের স্বামীর জন্য দিয়েছি, প্রয়োজন হলে আরো দিতে রাজি। এত ভালো একটা মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে খুশি হবে নাকি বউকে তার প্রাপ্য সুখ না দিতে পারার জন্য কষ্ট পাবে বুঝলো না নির্ভার। গাল থেকে নিজের হাত সরিয়ে নিয়ে অর্থের হাত টেনে এনে তাতে ঠোঁট ছোঁয়ালো, ব্যথিত কণ্ঠে আওড়ালো ছেলেটা, তোমাকে আর কিছু বিসর্জন দিতে হবে না অর্থী, আমি দ্রুত কোনো ব্যবস্থা করব, একটা চাকরি জোগাড় করতে পারলেই তোমাকে শহরে নিয়ে যাব, তাহলে তোমার পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। স্বামীর কথায় নীরব হাসির মাত্রা বাড়ালো অর্থী, যোগ্য স্ত্রীর মতো করে বলে উঠলো, ঠিক আছে আমি সেদিনের অপেক্ষা করব, কিন্তু আপনার এত তাড়াহুড়ো করার দরকার নেই সিনিয়র, এত কষ্ট করার দরকার নেই। আমি মানছি কিছুদিন আমার মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু ঠিক পারবো, আপনার প্রতি আমার ভরসা আছে, আমি আপনার সাথে আছি, তাই নিজেকে কষ্ট দিয়ে আমাকে সুখ দেওয়ার কথা ভাববেন না, তাহলে আমি সুখ পেয়েও খুশি হব না, বিশ্বাস করুন আমার কথা। নির্ভারের মায়াময় দৃষ্টিতে তাকিয়ে রইল নম্র স্ত্রীর পানে, হয়তো কিছু ভাবতে ব্যস্ত। অর্থের বলতে বলতে হাসির মাত্রাটা একটু কমে গেছে, তবে মুখে আধার নামেনি, সেও দৃষ্টি হটালো না। নির্ভারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্থের মনে দুষ্টবুদ্ধি মাথায় চাপলো, আকস্মাৎ নিজের মুখটা বাড়িয়ে নির্ভারের ঠোঁটে আলতো স্পর্শ দিয়ে পুনরায় সরে গেল। এমন কাজে নির্ভার থ হয়ে গেল, ভেবাচেকা খেয়ে মুখ হা করে তাকালো বউয়ের পানে। ভদ্র স্বামীর এমন রিয়াকশন দেখে অর্থে একটু উচ্চ আওয়াজে হেসে উঠল। বউয়ের হাসির শব্দ পেয়ে বাস্তবে ফিরল নির্ভার, বউয়ের স্পর্শ পেয়ে তার পুরুষমান যেন দিশেহারা হলো। আবার বউকে মজা নিতে দেখে লজ্জা পেল। বউ কি ভাবছে সে বেশি ভদ্র? সে আসলেও ভদ্র, কিন্তু বউয়ের কাছে ভদ্র হওয়ার মতো এত ভদ্রও নয়। ভেবে নিজেকে সেভাবে বসে থেকে আকস্মাৎ অর্থের চুলের মাঝে এক হাত ডুবিয়ে দিল। অর্থে কিছু বোঝার আগে তার মুখটা নিকটবর্তী টেনে এনে অধর চুম্বনে মত্ত হলো ছেলেটা। হালাল পুরুষের এমন কাজে এবার অর্থী থ হয়ে গেল। হাসির ঝংকার বন্ধ করে দুটো অশান্ত হৃদয়ের কম্পনের শব্দ শোনা গেল। অর্থের অবাকতার রেশ কাটানোর আগে নির্ভর অর্থীকে ছেড়ে দিল। সময়ের দীর্ঘতা স্বল্প হলেও স্বামীর থেকে পাওয়া প্রথম হালাল গাঢ় স্পর্শ যেন অর্থীর মনকে ছুঁয়ে দিল। শরীর জুড়ে
শিহরণ বয়ে গেল। নির্ভর মেয়েটার কপালের সাথে কপাল টিকিয়ে মন খারাপের সুরে বলল, ভেবেছিলাম এত দ্রুত তোমার কাছে আসবো না, কিন্তু তুমি তা হতে দিলে না। আমি তোমাকে ছেড়ে একা কি করে থাকবো অর্থী? আগে এক দহন সহ্য করেছি, এখন পাওয়ার পরও অন্য দহন সহ্য করতে হচ্ছে। আর কত সহ্য করতে হবে আমাদের? স্বামীর মুখে এমন কথাগুলো শুনে অর্থী যেন সহ্য করতে পারলো না, ডুকরে কেঁদে উঠলো মেয়েটা। কান্না জড়ানো স্বরে বলল, আপনি এমন করে বললে আমি নিজেকে কি করে সামলাবো? আমি কি করে আপনাকে ছেড়ে থাকবো বলুন? কি করে থাকবো আমি? নির্ভর বুঝলো ইমোশনাল হয়ে সে ভুল করে ফেলেছে। এমনিতে তার যাওয়ার কথা শোনার পর থেকে মেয়েটার মন খারাপ, সে এখন কথার বানে আরো খারাপ করে দিল। নির্ভর নিচ থেকে উঠে বিছানায় বসে বউকে উঠিয়ে বুকে আগলে নিয়ে সান্ত্বনা দিয়ে বলল, হুশ, চুপ করো, আমার ভুল হয়েছে এভাবে বলা। আর তুমি একা কই? আম্মু থাকবে তোমার সাথে, আমিও সপ্তাহান্তে এসে তোমাকে দেখে যাব। কিছুদিন অপেক্ষা করো, তারপর তোমাকেও নিয়ে যাব আমার সাথে। এখন কান্না বন্ধ করো, কেউ শুনলে খারাপ ভাববে। কথাগুলো আদৌ অর্থের উপর প্রভাব ফেললো কিনা কে জানে, কিন্তু কান্না বন্ধ করলো। বউকে শান্ত হতে দেখে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তখন ওই তাদের কানে ভেসে এলো হর্নের আওয়াজ। নির্ভর কপাল কুচকালো, এখন আবার গাড়ি এলো কোথা থেকে? শব্দটা অর্থীও শুনলো, জানে না কে এসেছে, তবুও তার মনটা কেমন করে উঠলো। বাপের বাড়ির কথা স্মরণে এলো, কেউ আসেনি তো দেখতে। কিসব ভেবে উঠে নির্ভর আগে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। নির্ভর বোধহয় মেয়েটার মনের অবস্থা বুঝলো, যদি মেয়েটার ভাবনা মতো কেউ না আসে তাহলে নিশ্চয়ই মেয়েটার মুখ আধারে ভরে উঠবে। ভেবে নিজেও তার পিছু পিছু ছুটলো। দরজা অব্দি আসতেই কানে প্রবেশ করলো অর্থীর উচ্ছ্বাসিত গলার স্বর, ভাবি, ভাইয়া। গাড়ি থেকে নিজের ভাইয়া আর ভাবিকে নামতে দেখে অর্থী উচ্ছ্বাসিত হয়ে চিল্লিয়ে উঠলো। খুশিতে চোখ দুটো টলমল করে উঠলো। নিশাদ গাড়ি থেকে নেমে নিজে আগে দৌড়ে এসে ননদকে জড়িয়ে ধরলো। নিজেও উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, কেমন আছো আপু? অর্থী বলল, ভালো ভাবি, তুমি কেমন আছো? নিশাদ বলল, ভালো। দুই পুরুষ দুই পাশ থেকে দাঁড়িয়ে শুধু নিজেদের বউদের কাণ্ড দেখলো, তবে কোনো কথা বললো না। অর্থী ভাবিকে ছেড়ে ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। ভাইকে জড়িয়ে ধরে কণ্ঠটা খাদে নামিয়ে বলল, কেমন আছো ভাইয়া? বাড়ির সবাই কেমন আছে? রায়ান বোনের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে জবাব দিল, তুই ভালো থাকলে সবাই ভালো থাকে, তুই ভালো আছিস তো? অর্থী ভাইকে ছেড়ে তার মুখপানে তাকিয়ে খুশি বোধনে প্রত্যুত্তর জানালো, তোমার বোনও ভালো আছে ভাইয়া, আর ভালো থাকবেও সবসময় দেখে নিও। বোনের জবাবে কিঞ্চিত ঠোঁট প্রসারিত করলো। রায়ান ছোট বোনকে সূক্ষ্ম নজরে তাকিয়ে দেখলো, বোন তার স্বল্প দামে একটা সুতির শাড়ি পরে আছে। আঁচলখানা দৌড়ে আসার সময় মাথা থেকে পড়ে যেতে দেখেছিল। অলংকার যা আগের জিনিসই পরে আছে। ছোট বোনকে যেন শাড়িতে বড় বড় মনে হলো। এই সাধারণের মাঝে থেকেও যেন বোনটার সৌন্দর্য একটু বেড়েছে, হয়তো ভালোবাসার মানুষটাকে পেয়ে যাওয়ার ফলেটা। অর্থের চোখ পড়লো একপাশে নির্ভরের মামা আর মামিও দাঁড়ানো, দেখে খুশি হয়ে তাদের সাথে কুশল বিনিময় করলো। তারাও এসেছে নিশাদের সাথে। নিতু বেগম ফোন করে নুমান বাবুকে ছবি জানিয়েছে, তাই নিশাদ এখানে আসবে শুনে তারাও চলে এসেছে, যাতে এই সুযোগে নতুন বউ দেখাও হয়ে যায় আর মেয়ের সাথে আর একটু সময় কাটাতে পারে। যদিও তারা অর্থীকে আগেও দেখেছে, কিন্তু এমন কাণ্ডের পর বোনের বাড়িতে তো একবার আসার দরকার। তাই নির্ভর ও মামা মামিকে দেখে খুশি হলো। প্রতিবার যখন সময় করে বাড়ি আসে তখনই গিয়ে তাদের চোখের দেখা দেখে আসে, কাছাকাছি বাড়ি কিনা। যেতে সময় বড় জোর আধা ঘন্টা লাগে। তাছাড়া আত্মীয় বলতে তো শুধু এই দুটো পরিবারের দুজনের আছে। নিজের মাকে আগে ফোন করে বাড়ি ফিরতে বলল নির্ভর। নিশাদ ভাইয়ের পাশে এসে অভিমানী কণ্ঠে বলল, কিরে ভাইয়া, আমার ননদকে ভালোবেসে বিয়ে করে ফেললি, আর আমাকে একবারও জানালি না পর্যন্ত। এই ভালোবাসিস বুঝি আমাকে? নির্ভর এত বোকা নয়, তার পাগল বউ যে তার বোনকে সব জানিয়েছিল তা ভালোই জানে। আর নিজে কি বা বলবে? প্রেম কি ছিল নাকি তাদের মাঝে? আর যা ছিল তা বলার সময় কই ছিল? সারাক্ষণ তো অনিশ্চয়তার ভেতর পড়ে থাকতো। ভেবে আলতো হেসে বোনের মাথায় চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, সরি নিশু সোনা, কিন্তু বিশ্বাস কর বলার মতো তেমন কোনো সম্পর্ক ছিল না। আই থিঙ্ক সবাই জানিস তুই। রাগ করিস না ভাইয়ের উপর। হ্যাঁ, ভাইয়ের কথা মেনে নিলেও চুলগুলো এলোমেলো করে দেয়। রেগে গিয়ে বলল, তো আমার চুল কেন এলোমেলো করছিস? আমার চুলের সাথে তোর কিসের শত্রুতা বলতো? বোনের রাগ দেখে নির্ভর একটু শব্দ করে হেসে দিয়ে বলল, এটাকে শত্রুতা বলে না পাগল, ভালোবাসা বলে। নিশাদ বলল, তাহলে যা নিজের বউকে গিয়ে ভালোবাস। বোনের জবাবে নির্ভর আরেকটু হেসে দিল। সামান্য দূরে থেকে রায়ন সব দেখলো আর শুনলো। নির্ভরকে ডেকে উঠলো, নির্ভর এদিকে আসো। নির্ভর ডাক শুনে কাছে যেতেই রায়ন গাড়ির ডিকি খুলে কিছু জিনিস দেখিয়ে বলল সেগুলো ভিতরে নিয়ে রাখতে। আসার সময় সে বোনের জন্য পছন্দের কিছু খাবার জিনিস কিনে এনেছে, সাথে ফল মিষ্টি। নিজেও আসার সময় এই গ্রামের মার্কেট থেকে একটা জামা কিনে পড়েছে, নয়তো নির্ভরের টি শার্ট পরে তাদের বাড়িতে আসতে তার ভীষণ অস্বস্তি হচ্ছিল। গাড়ির শব্দ শুনে আর অর্থির তখনকার চিৎকার শুনে আশেপাশের ঘরগুলো থেকে অনেক মানুষ বেরিয়ে রায়নদের দেখছিল। কিন্তু নতুন বউয়ের ভাই এসেছে বলে কথা, তাও আবার এত বড় গাড়িতে চড়ে। সবার দেখার কৌতূহল তো হবেই। নির্ভরের চাচা চাচিরা দরকার ছাড়া খুব একটা তাদের ঘরে যায় না, কথাও কমই বলে। কিন্তু নির্ভরের ছোট ছোট ভাই বোনেরা সবসময় তার মায়ের কাছেই থাকে। যত সময় তার মা বাড়িতে থাকে, নির্ভর সেই ছোট ভাই বোনদের ডেকে সবাইকে ফল মিষ্টি খেতে দিল। নিশাদদের সবাইকে নিয়ে ঘরে বসতে দিল। বউয়ের বা মায়ের অপেক্ষা করলো না, সবাই তো আপন, তাই নিজেও ফল কেটে মিষ্টি সহ আরো কিছু খাবার নিয়ে রায়ন সহ সবাইকে খেতে দিল। নির্ভরের কাছে অর্থী লজ্জা পেল। সে থাকতে তার স্বামী খাবার এনে দিচ্ছে, এখন যদি তার মামি শাশুড়ি কিছু মনে করে। কিন্তু তার মুখের রিয়াকশন দেখে কিছুই বুঝলো না অর্থী। নির্ভরকে কাজ করতে দেখে নিশাদ মজা করে বলে উঠলো, বাহ ভাইয়া, বিয়ে করে তো বেশ উন্নতি হয়েছে তোর, কাজ করে খাওয়াচ্ছিস যে। নির্ভর বলল, এমন ভাবে বলছে যেন আগে কখনো তোদের কাজ করে খাওয়াইনি। ভাইয়ের জবাব পেয়ে নিশাদ হেসে উঠলো। সে তো শুধু মজা নিতে বলেছে। অর্থী
অর্থী লজ্জা পেয়ে নিষাদের কাছে এসে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, ভাবি প্লিজ চুপ থাকো, সবার সামনে লজ্জা পাচ্ছি আমি। নিষাদ বোধহয় বুঝলো অর্থীকে, তাই মা বাবার সামনে আর কোনো মজা ওড়ালো না। তাদের খাওয়ার মাঝে নিতু বেগম চলে এলেন, সবার সাথে কুশল বিনিময় করলেন। রায়ান ভেবেছিল একটু থেকে চলে যাবেন, কিন্তু নিতু বেগম আস্থা মেনে নিলেন না। সেদিন ছেলেটা বোনকে রেখে চলে গিয়েছিল, ছেলেটা তার বৌমার ভাই আরো তার জামাই, তাহলে কিভাবে যেতে দিবেন? রায়ানও থেকে গেল। নির্ভর ভেবেছিল দুপুরে গিয়ে বিকেলে টিউশনি ধরবে, কিন্তু ছেলেটাও যেতে পারলো না। নিতু বেগম নতুন জামাই আদর করার জন্য নিজের ভাবিকে নিয়ে কাজে লেগে পড়লেন। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।